ময়মনসিংহের ভালুকায় বসতঘর থেকে 2 সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার। হত্যার কারণ খতিয়ে দেখছে পুলিশ। বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে নানি নাতনি সহ 3 জনের মৃত্যু। বৃষ্টিতে ট্রান্সফরমারে আগুন ধরার পর বিদ্যুতায়িত হয় কয়েকটি ঘর। বিদ্যুৎ স্পর্শে 3 জন মারা গেছে। ব্রিজ থেকে আগুন ধরছে। সার্কিট ব্রেকারের ওই আগুন জ্বলছিল, তারপর এটা নিভাতে গিয়ে মৃত্যু হয়েছে। ফেনীর বন্যা দুর্গত এলাকা থেকে ধীরে ধীরে নামছে পানি। রাস্তাঘাট ফসলের ব্যাপক ক্ষতি। প্রতি বছর বাঁধ মেরামতের নামে হরি লুটের অভিযোগ। এখন পানিতে আছে, আমি প্রত্যেকটা বছর দেখি এটা ভাঙে। কিছু মারিতে বোল্টা যদি কাটিতে ওসা করি করে না। বছর বছর বাঁধ বাঁধে আমাদের কোনো কাজ হয় না ঠিক মতে। এবার যেন ভালো করে বাঁধ বাঁধা। আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবর জানাবো। ময়মনসিংহের ভালুকায় বসতঘর থেকে 2 সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় ভালুকা বাজারের খারুয়ারি এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতের স্বামী কারখানায় কাজ করেন। নাইট ডিউটি শেষে সকালে বাড়ি ফিরে দেখতে পান তার স্ত্রী ও ছেলে মেয়ে সবাই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে খবর পায় প্রতিবেশীরাও। ঘটনার পর থেকে নিহতের দেবর পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বান্দরবান সদরে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের 2 জন সহ মারা গেছে 3 জন। রোববার মধ্যরাতে রাংলাই চেয়ারম্যান পাড়ায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় বৃষ্টিতে শর্ট সার্কিটের কারণে একটি ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে। পরে বিভিন্ন ঘরের বিদ্যুৎ সংযোগে স্ফুলিঙ্গ দেখা দেয়। এ সময় ঘরের ফ্যান বাতির সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুতায়িত হয় অনেকেই। ঘটনাস্থলেই মারা যান নানি উরকান ও নাতনি তুংলেমরো। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক রুলেন ম্রো নামের একজনকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ, বৃষ্টি হলেই ট্রান্সফরমারটিতে বিদ্যুতের স্ফুলিঙ্গ দেখা যেত। সমস্যাটির কথা বিদ্যুৎ বিভাগকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেননি তারা। রাত 1টা বাজে পুরা পাড়া কারেন্ট শর্ট খাইয়া তারপরে ব্রিজ থেকে আগুন ধরছে। সুইচটা নিভাইতে গিয়ে মারা গেছে আর কি। অনেকে আছে যারা চিকিৎসা নিচ্ছে, বান্দরবান চিকিৎসা নিচ্ছেন, আর অনেকে আছে গ্রামেও আছে। আমরা সংবাদ পেয়ে তাৎক্ষণিক প্রায় 21 কিলো দূরে এখানে আমরা দূরত আসি এবং দূরত আসি আমরা দেখি যে 3টে মহিলা বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। 3 জেলায় আগুন লাগার ঘটনা ঘটেছে, তবে এতে কেউ হতাহত হয়নি। সকালে বরগুনা জেলার নির্বাচন অফিসে আগুন লাগে। কর্মকর্তারা জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অফিসের দোতলার একটি রুমে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে নির্বাচন অফিসের কর্তব্যরত কর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। জেলা নির্বাচন কর্মকর্তা জানান ততক্ষণে পুড়ে যায় ভোটার তালিকা, একটি ল্যাপটপ এবং গুরুত্বপূর্ণ কিছু নথিও। নরসিংদীর মাধবদীতে আগুনে পুড়ে গেছে ঝুটের দোকান সহ 2টি সুতার গুদাম। গতরাতে কোতালির চর এলাকায় লুৎফর রহমান মার্কেটে আগুন লাগে। স্থানীয়রা জানায় রাতে হঠাৎ করেই একটি সুতার গুদামে আগুন দেখতে পান তারা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে পাশের আরেকটি গুদাম ও ঝুটের দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে নাটোরের লালপুরে আগুনে পুড়ে মারা গেছে এক কৃষকের 3টি গরু ও 4টি ছাগল। স্থানীয়রা জানায় মশা দূর করার জন্য গোয়ালঘরে কাঠের লাকড়ি জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন কৃষক আব্দুল হাই। সেই লাকড়ি থেকেই হয় আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুনে পুড়ে যায় গোয়ালঘরটি। স্থানীয়রা পার্শ্ববর্তী পাবনার ঈশ্বরদী ফায়ার সার্ভিসে খবর দেয়, তবে আগুন নেভানোর আগেই পুড়ে মারা যায় গবাদি পশুগুলো।
জুলাই পদযাত্রার 14তম দিনে আজ পটুয়াখালীতে বিভিন্ন কর্মসূচি পালন করছে এনসিপি। দর্শক, এই বিষয়ে আলো জানবো। পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী জাকারিয়া হৃদয়। এনসিপির আজকের কর্মসূচি কি কি রয়েছে, সার্বিক ব্যবস্থাপনা জানাবেন। সারাদিন ব্যাপী যেসব কর্মসূচি রয়েছে সে ব্যাপারে জানতে চাই আমরা। ইশরাত, এইমাত্র এখন থেকে প্রায় 20 মিনিট আগে তারা পদযাত্রা শুরু করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে নাহিদ ইসলাম এখন শহরে প্রায় পুরান বাজার পর্যন্ত এসে পড়ছে। শহরের পুরান বাজারে এসে পড়ছে, যেহেতু বৈরী আবহাওয়া, এই আবহাওয়ার কারণে একটু দেরি হয়েছে। তাদের আরো আগে, মানে 1 ঘন্টা আগে এই যে পদযাত্রা, সেই পদযাত্রা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বৈরী হওয়ার কারণে 8টি উপজেলা থেকে যারা আসছে তারা আসতে পারে নাই। আরেকটি বিষয় হচ্ছে যে এরপর এই যে পদযাত্রা গোটা পটুয়াখালী শহর তারা পদচারণা করবেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলতে আসেন। এর পাশাপাশি এই পদযাত্রা শেষ হওয়ার পর পটুয়াখালী সার্কেল হাউসের যে সামনে যে মহাসড়ক, যে সড়কটি রয়েছে, সেই সড়কে তারা পদ সমাবেশ করবে। সেখানে আয়োজন অলরেডি সম্পন্ন হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন উপজেলা থেকে এবং জেলা শহরে যত এনসিপির যে নবনির্বাচিত কমিটির যত নেতাকর্মী ছিল তারা কিন্তু এখানে হাজির হয়েছেন এবং দীর্ঘ প্রায় 1 ঘন্টা ধরে তারা সার্কিট হাউস থেকে কিন্তু এই পদযাত্রা শুরু হয়েছে। এই মুহূর্তে আছে তারা চকবাজার থেকে পুরান বাজার বনানী হয়ে আবার কিন্তু তারা সার্কিট হাউসের সামনে যাবেন। কিন্তু আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা আসলে ওইভাবে কোনো এখন পর্যন্ত কথা বলতেছি না। শুধু এই যে আশেপাশে যত লোকজন আছে, আশেপাশে যারা লোকজন আছে জনগণ, তাদের কথা বলতেছে। এরপর আমরা তাদের যে সমাবেশ, সেই সমাবেশের বিষয়ে আমরা জানাতে পারবো। হৃদয়, ধন্যবাদ আপনাকে। দর্শক, সংবাদের শুরুতেই জানাচ্ছিলাম ময়মনসিংহে ভালুকায় বসতঘর থেকে 2 সন্তান এবং তাদের মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আরো জানবো। আমার সহকর্মী যুক্ত হচ্ছেন হোসাইন শাহিদ ময়মনসিংহ থেকে। হোসাইন, এই ঘটনা সম্পর্কে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ঘটনাটি জানাজানি হয় সকাল 9টার দিকে। যিনি যে মহিলা এবং 2 শিশু লাশ উদ্ধার হয়েছে, তা সেই মহিলার যিনি স্বামী, তিনি নাইট ডিউটি করছিলেন। তিনি একটি কারখানায় কাজ করেন ভালুকায়। নাইট ডিউটি শেষে ফিরে এসে যখন তিনি দেখেন ঘর তালা ভেঙে ভিতরে প্রবেশ করে তিনি রক্তাক্ত অবস্থায় তার স্ত্রী এবং 2 সন্তানের লাশ দেখতে পান। পুলিশ আমাকে প্রাথমিকভাবে যেটি জানিয়েছে যে ওই বাসায় 2টি রুমে, একটি রুমে তিনি রফিকুল ইসলাম নামে, যার স্ত্রী এবং সন্তান নিহত হয়েছে, তারা থাকতেন। আর একটি রুমে এই রফিকুল ইসলামের ছোট ভাই থাকতেন সেখানে। তো ঘটনার পর থেকে এই রফিকুল ইসলামের ছোট ভাই তিনি পলাতক রয়েছেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে যে এই রফিকুল ইসলামের যে ভাই, অর্থাৎ যিনি নিহত হয়েছেন তার যে দেবর, তিনি এই ঘটনাটি ঘটিয়ে থাকতে পারেন। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে, লাশ উদ্ধার করা হচ্ছে। উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাবে। এর মধ্যে প্রাথমিক তদন্ত কাজ চলছে, কিভাবে ঘটনাটা ঘটলো এবং আশপাশে মানুষের সাথে পুলিশ কথা বলছে যে যাকে সন্দেহ করা হচ্ছে যে এই মহিলার দেবর, তিনি কালকে রাতে কখন বাসায় এসেছিলেন বা এসেছিলেন কি না, কি ঘটেছে তদন্ত করে পুলিশ সেটি বের করার চেষ্টা করছে। তবে এই মুহূর্তে পুলিশ ওই বাড়িতেই রয়েছে এবং সেখান থেকে লাশগুলো উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠাবে বলে জানিয়েছে। তবে এই ঘটনায় নিহতের যে স্বামী রফিকুল ইসলাম, তিনি এখনো কিছু জানাতে পারেননি। তিনি শুধু যা পুলিশকে জানিয়েছেন তিনি বুঝতে পেরেছি। হোসাইন শাহিদ সেখানকার খবর জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। ফেনীর বন্যা দুর্গত 112টি গ্রাম থেকে ধীরে ধীরে নামছে বানের পানি। দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। পানি নেমে যাওয়ার পর ঘর মেরামতে ব্যস্ত সময় কাটছে পরশুরামে ক্ষতিগ্রস্ত মানুষের। ফুলগাজী উপজেলার মুন্সিরহাট, দরবারপুর ও আনন্দপুর ইউনিয়নের অনেক বাড়িঘর থেকে এখনো পানি নামেনি। চরম কষ্টে দিন কাটছে তাদের। বন্যার পানির তোড়ে 2 উপজেলার বেশিরভাগ সড়কের ক্ষতি হয়েছে। চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। এছাড়া ছাগলনাইয়া সদর ও দাগনভূঞা উপজেলার প্লাবিত গ্রামগুলো থেকে নামতে শুরু করেছে বানের জল। এদিকে উজানের ঢলে আবারও বাড়ছে মুহুরী নদীর পানি। যদিও এখনো বিপদসীমার অনেক নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে চলতি বন্যায় ফেনীর মুহুরী
কহুয়া ও সিলোনিয়া নদীর 41টি স্থানে বেড়িবাঁধ ভেঙেছে। আমনের বীজতলার পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে বিভিন্ন সবজি আবাদে। 6 দিন পর্যন্ত আমরা পানিবন্দী আছি, খাল দখল করে রাখছে। পানি যাইবার জায়গা কম, এই জন্য পানি যাইতেছে না, এখন পানি যাইবার সমস্যা। এটা সড়কগুলো আছে, এগুলো ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি, যার কারণে আমরা ফেনী সদর বা কোনো দরকার প্রয়োজনীয় কাজে যেতে পারছি না। দর্শক, ফেনীর চিত্র জানার চেষ্টা করবো আমার সহকর্মী আরিফুর রহমানের কাছ থেকে। আরিফ, এখন কেমন অবস্থা ফেনীর এবং কোন কোন এলাকায় ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে? ক্ষয়ক্ষতির চিহ্ন তো বের হয়ে আসছে, এখন সেই খবরগুলো জানাবেন। ইশরাত, মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর 41টি স্থানে বাঁধ ভেঙেছে। বাঁধ ভেঙে হুহু করে লোকালয়ে পানি ঢুকে গেছে। ফেনীর পরশুরাম এবং ফুলগাজীর কিছু অংশ থেকে পানি নামলেও আমি এখন আছি ফুলগাজীর পার্শ্ববর্তী আরেকটি হচ্ছে যে ছাগলনাইয়ার পাঠাননগর ইউনিয়নে। এই যে পাঠাননগর ইউনিয়নে এসে দেখতে পাচ্ছি যে এখনো লোকালয়ে পানি ঢুকছে এবং কি সড়ক উচ্চিয়ে কিন্তু পানি ঢুকছে। এখানকার বাড়িঘর থেকে পানি নেমেছে, তবে সব বাড়ি থেকে এখনো পানি নামেনি। যে সকল বাড়িঘর থেকে পানি নেমেছে এখানকার বাসিন্দারা সে সকল বাড়িঘর এখন পরিষ্কার পরিচ্ছন্ন করছে এবং কি আপনি জানেন যে বানের পানিতে ঘরগুলো একদম কর্দমাক্ত হয়ে গিয়েছে, যার কারণে এখানকার মানুষের কিন্তু ভোগান্তি রয়েছে। আমাদের সাথে একজন এখানকার বাসিন্দা আছে, আমি একটু তার সাথে কথা বলবো। এখানে এই এলাকায় এখনো কেন জলাবদ্ধতা রয়েছে, এখনো কেন পানি নামছে না? এখানে পানি না নামার প্রধান কারণ হচ্ছে এদিকে আপনার মহামায়া ইউনিয়ন এবং জিয়ামার্ডেন ইউনিয়নের সকল পানিগুলো যাওয়ার একমাত্র ব্যবস্থা হচ্ছে এখানে এই রোডে আপনার কোনো কালভার্ট, ব্রিজ বা ফুল বলতে কিছু নাই। না যাওয়ার কারণে প্রতি বছর এই রোডের উপরে এফেক্ট পড়ে এবং রোড বাগনা ভেঙে যাওয়ার কারণে এই অঞ্চলে আমাদের পার্শ্ববর্তী বাজার একটা ডিগ্রি মাদ্রাসা, অগ্রণী হাই স্কুল, অনেকগুলো প্রাইমারি স্কুল রয়েছে। অনেক লোক এখন পরীক্ষা চলমান, কিন্তু ছাত্রছাত্রীরা যেতে পারতেছে না এখানে বাগনা ভাঙার কারণে। ইশরাত, আপনি শুনলেন এখানকার বাসিন্দার কাছে এখানকার দুঃখ দুর্দশার কথা। আমি এখানে বেশ কয়েকটি এলাকাগুলো যেটি দেখেছি, এখানকার একটি কাতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গিয়ে দেখেছি, সেখানে হচ্ছে যে আজকে শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। ভারতের উজানের পানি শুধুমাত্র এখানকার মানুষের সম্পদ, জীবনের ক্ষতি করছে না, এখানকার শিক্ষারও ক্ষতি করছে। ইশরাত, ধন্যবাদ আপনাকে আরিফ। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর 2 তীরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধে প্রতি বছরই ভাঙন দেখা দেয়। বন্যার কবলে পড়ে সর্বশান্ত হতে হয় ফুলগাজী ও পরশুরাম উপজেলার লক্ষাধিক মানুষকে। বন্যা থেকে রক্ষা পেতে বেড়িবাঁধ নির্মাণ করলেও সেই বেড়িবাঁধ বাসিন্দাদের কোনো কাজেই আসছে না। ভাঙন কবলিত স্থানসহ নতুন নতুন জায়গা প্রতি বছরই ভাঙছে। মেরামতের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, সেই পানির টাকা পানিতে ভেসে যায়। পানি উন্নয়ন বোর্ডের হিসাবে 9 বছরে 194টি স্থানে ভেঙেছে বাঁধ। নদী খনন সহ এই বাঁধ পুনর্বাসনের জন্য প্রকল্প তৈরি করছি। আক্তার হোসেন মজুমদার উপবিভাগীয় প্রকৌশলী হিসেবে যমুনা টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন বছর 4 আগে। আশা দিয়েছিলেন বাঁধের স্থায়ী সমাধানের। এখন তিনি পদোন্নতি পেয়ে নির্বাহী প্রকৌশলী। আশ্বাস দেয়া এই কর্মকর্তার ভাগ্যের পরিবর্তন হলেও হয়নি ফুলগাজী পরশুরামের বানভাসী মানুষের। আবারও দিচ্ছেন নতুন আশ্বাস। 2-1 মাসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট পাবো। আমরা ড্রাফট ফাইনাল রিপোর্টের ভিত্তিতে 7,340 কোটি টাকার প্রকল্প দাখিল করছি, সেটা মন্ত্রণালয়ে আছে, প্ল্যানিং কমিশনের সবুজ পাতে অন্তর্ভুক্ত হয়েছে। এমপি মন্ত্রী বলেন, চেয়ারম্যান বলেন, স্থানীয় সরকার চেয়ারম্যান বলেন, সবার ভাগ্যের পরিবর্তন হয়, কিন্তু আমাদের এলাকার জনগণের, সাধারণ জনগণের, নিরীহ জনগণের ভাগ্যের পরিবর্তন নাই। আমার 54 বছর বয়স চলে, এটা এখন ভাঙতে আছে। আমি প্রত্যেকটা বছর দেখি এটা ভাঙে। কিছু মারি দে, বোল্টা যদি কাটি দে, ওসা করি করে না করার কারণে বারবার এই বানগুলা বাঁধে। 2005 সালে বিএনপি সরকার 155 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়। শেষ হয় 2011 সালে। এরপর টানা আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। এই 2 আমলে বহু আশ্বাস পেয়েছেন বানভাসীরা, ফলাফল শূন্য। এখন দেশ চলছে অন্তর্বর্তী সরকারের অধীনে। 2024 সালে ভয়াবহ বন্যা পরিদর্শনে এসে টেকসই বাঁধের আশ্বাস দেন দুর্যোগ পরিকল্পনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। গত বছর 102 বাঁধের মেরামতের জন্য বরাদ্দ হয় প্রায় 20 কোটি টাকা। বছর ফুরানোর আগেই 36টি পয়েন্টে ভাঙন, প্লাবিত 112 গ্রাম। এইরকম বাঁধ এই ধরনের বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না। এটা করতে হলে আরো শক্তিশালী বাঁধ এবং উদ্যোগ আয়োজন প্রয়োজন। সেটা দেখার জন্য এই অভিজ্ঞতার আলোকে যে বড় ধরনের প্রজেক্টের আয়োজন করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বাঁধ মেরামতের নামে চলে হরিলুট। বর্তমানে চলমান 7,340 কোটি টাকার প্রকল্পটি সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়নের দাবি তাদের।
বছর বছর বাঁধ বাঁধে আমাদের কোনো কাজ হয় না ঠিক মতে, এবার যেন ভালো করে বাঁধ বাঁধা হয়। সেনাবাহিনীর মাধ্যমে এই কাজটা যদি আবার সংস্কার করে বা সঠিকভাবে এটা করে, আমরা এটাই চাই, আমাদের এটাই প্রত্যাশা। এর আগে 2005 সালে 155 কোটি টাকা ব্যয়ে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরির প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড। 10 বছরও টেকেনি বাঁধটি। 2018 থেকে 2023 সাল পর্যন্ত মুহুরী নদীর বাঁধ ভেঙেছে 56টি স্থানে। সংস্কারে ব্যয় হয়েছে 5 কোটি 56 লাখ টাকা। গত 9 বছরে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীতে 194টি স্থানে বাঁধ ভেঙেছে। এখানকার বাসিন্দারা কোনো আশ্বাস চায় না, তারা চায় বাঁধের একটি স্থায়ী সমাধান। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। খুলনায় খাদ্য বিভাগের কর্মকর্তাকে অপহরণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে থানায় নিয়েছে পুলিশ। মামলা দায়েরের প্রস্তুতিও চলছে। সুশান্ত কুমার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি আছেন। রোববার রাতে 13 খাদার আজগড়া থেকে সুশান্তকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। এর আগে সুশান্তর স্ত্রী লিখিত অভিযোগে উল্লেখ করেন, শনিবার অপহরণকারীরা ভৈরব নদের 4 নম্বর ঘাট এলাকা থেকে ট্রলারে তুলে নিয়ে যায় সুশান্তকে। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে বিপুল অঙ্কের মুক্তিপণ দাবি করে। বিষয়টি আরও খতিয়ে দেখছে পুলিশ। প্রায় 3 ঘন্টা বন্ধ থাকার পর ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সকালে কালিয়াকৈরের সোনাখালী রেল ক্রসিংয়ে একটি ধান বোঝাই ট্রাক আটকে যায়। জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার জানান, রেল ক্রসিংয়ের সামনে কয়েকটি বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তে পড়েই বিকল হয়ে পড়ে ট্রাকটি। এতে একতা এক্সপ্রেস, টাঙ্গাইল কমিউটার সহ 5টি ট্রেন আটকা পড়ে। ঘণ্টা 3 পর রেকার দিয়ে ট্রাকটি সরিয়ে ঢাকার সাথে উত্তরবঙ্গের চলাচল স্বাভাবিক করা হয়। 7 বছর ধরে অপারেশন থিয়েটার বন্ধ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। অন্য পরীক্ষা নিরীক্ষাও হয় না ঠিকমতো। মাত্র 3 জন চিকিৎসক দিয়ে চলছে কার্যক্রম। এতে ভোগান্তিতে রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, জনবল সংকটে ব্যাহত হচ্ছে সেবা। চা বাগান ঘেরা জনপদ কমলগঞ্জ, বসবাস প্রায় 3 লাখ মানুষের। তাদের অনেকেই পেশায় চা শ্রমিক। এসব মানুষের চিকিৎসা সেবার ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কিন্তু সেখানে বেহাল চিত্র। প্রায় 7 বছর ধরে তালাবদ্ধ অপারেশন থিয়েটার। এক্স-রে, আলট্রাসোনোগ্রাফি হয় না দীর্ঘদিন ধরে। অন্য পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাও সীমিত। নেই মেডিসিন, অ্যানেস্থেশিয়া, সার্জারি ও গাইনি বিভাগে কোনো চিকিৎসক। সেবা বঞ্চিত রোগীরা। আমরা সব ঔষধ কিনে আনি, আমরা নিজে দেওয়া লাগে। আবার দরকারটা কি এখানে আসি যে আমরা গরিব মানুষ একটু সাহায্য পাবো বা হেল্প পাবো বলার জন্য। সবার তো তৌফিকই দেবে। এখানে তো কোনো টেস্ট বেশ হয় না, সবকিছু তারা বাইরে দেয়। 2018 সালের 10 মার্চ 31 থেকে 50 শয্যায় উন্নীত হয় স্বাস্থ্য কমপ্লেক্সটি। তবে বাড়ানো হয়নি জনবল। আছেন মাত্র 3 জন চিকিৎসক। এতে সেবা দিতে গলদঘর্ম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। ইউনিয়ন পর্যায় থেকে চিকিৎসক নিয়ে আমরা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। বর্তমানে 3 জন মেডিকেল অফিসার কর্মরত। আমাদের আরও চিকিৎসক যদি প্রদান করা যায় তাহলে চিকিৎসা সেবা নিশ্চিত করা যাবে। মৌলভীবাজারের সিভিল সার্জন জানালেন, জেলার বেশিরভাগ স্বাস্থ্য কমপ্লেক্সই ভুগছে জনবল সংকটে। বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। আমি ডিজি মহোদয় এবং আমাদের ডিরেক্টর প্রশাসন স্যারকেও আমি অবহিত করেছি যে আমার এখানে লোকবলের সমস্যা। ওনারা বলছেন যে চেষ্টা করতেছেন এবং খুব শীঘ্রই এই সমস্যাটা সমাধান করবেন। পাশাপাশি যে আমাদের বিভিন্ন ল্যাব টেকনিশিয়ান, এক্সরে টেকনিশিয়ান, এদেরও সমস্যা আছে, ওইটাও ফিল আপ করার চেষ্টা করতেছেন। কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে সেবা নিতে যান অন্তত 300 মানুষ। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।